হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 213 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। আজকে আমরা ঠিক মতো পরপর সাজে এখান থেকে করব। আমরা চারটি বর্গক্ষেত্রাকার রঙিন চিত্র, এই যে দেখো পাশে চারটে, এই যে 1 2 3 4 বর্গক্ষেত্রাকার বলতে যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ এখানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান। একটি বর্গক্ষেত্রাকার সাদা পিচবোর্ডে, যে আমরা পিচবোর্ডে নিয়েছি সেটাও কিন্তু বর্গক্ষেত্রাকার, মানে এর থেকে এই বাহুর দূরত্ব যা, এখান থেকে এই বাহুর দূরত্ব একই, আবার এই দূরত্বটা এর সাথে সমান, আবার এর সাথে সমান, এগুলোকে সন্নিহিত বাহুও বলা হয়। পিচবোর্ডে আটকালাম, পিচবোর্ডটি দেওয়ালে টাঙলাম, এই যে দেখো দুজন মিলে দেওয়ালে টাঙাচ্ছে। বর্গক্ষেত্রের মধ্যবিন্দু ও, এই যে দেখো বর্গক্ষেত্রের মধ্যবিন্দু অর্থাৎ এই বিন্দুটা নাম দিয়েছে ও, কে কেন্দ্র করে কত ডিগ্রি ঘোরালে ছবিটি আবার সম্পূর্ণভাবে একই রকম দেখতে হয় দেখি। পিচবোর্ডের সুতোটি দেওয়াল থেকে খুলে ফেললাম, যেহেতু টাঙিয়েছে আবার সেটাকে খুলল। এরপর পিচবোর্ডের ও বিন্দুতে একটি পিন আটকে, এখানে একটি পিন আটকে ওই বিন্দুকে কেন্দ্র করে দুবার ঘড়ির কাঁটার দিক বরাবর, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এটা যদি ঘড়ি হয় তাহলে আমরা জানি ঘড়ির কাঁটা কিন্তু এটা 9, এটা 6, এটা 3, এটা 12, তাহলে 9-এর পরে 12টা বাজে, 12-এর পরে 3, তারপরে 6, তাহলে ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘোরে। ওকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে যায়। 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে কী পাই দেখি। তাহলে দেখো প্রথম অবস্থায় এই ছবিটি এখানে সেমভাবে এখানে অঙ্কন করলো, করার পরে দেখো এই কোণটা কত ডিগ্রি, বর্গক্ষেত্রে আমরা জানি একটি বাহু কত ডিগ্রি কোণ করে থাকে, 90 ডিগ্রি করে থাকে। এবার যখন এখানে ঘোরালো, দেখো ঘড়ির কাঁটা দিকে ঘোরাচ্ছে, এই দেখো ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, এভাবে ঘুরবে, বাম দিক থেকে ডান দিকের দিকে আসবে। তো একবার যখন ঘোরালো তখন ছবিটা কিন্তু এরকম আসলো, অর্থাৎ এখানে 90 ছিল, এই 90টা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, এই যে 90 এখানে চলে আসলো, কিন্তু ছবি দেখতে কিন্তু একই রকমই থাকলো। ও বিন্দুকে কেন্দ্র করে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরালে আগের মতো অবস্থান ফিরে পাই। দেখো যেহেতু বর্গাকার, এই ছবি দেখতে তো একই রকম, একই দৈর্ঘ্য একই প্রস্থ, তাহলে 90 শুধু এইটাকে ঘুরিয়ে এখানে আসছে 90, কিন্তু ছবি কিন্তু ওটাই থাকলো। এবার পরবর্তীতে দেখো প্রথম অবস্থায় ঘড়ির কাঁটার দিকেই ঘোরালো, এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘোরালো, এই যে এখানে ঘড়ির কাঁটা, কিন্তু পরে কি করলো, আবার ঘড়ির কাঁটার দিকেই ঘোরাচ্ছে। দেখো ঘড়ির কাঁটা ডান দিক থেকে বাঁ দিকে আসে, এখান থেকে এখানে 90 ছিল, ধরে নাও এখানে 90 ছিল, 90 পরবর্তী করে কোথায় আসলো, এখানে আসলো, সেটাকে আবার ধরে আবার ঘুরিয়ে দিল, তাহলে এখানে 90 ছিল, এবার 90 কোথায় আসবে, এখানে। তারপরে কি করলো, আবার সেটাকে ঘোরালো, তাহলে 90 এখানে ছিল, এবার আসলো এখানে, 90 ছিল এখানে, একবার ঘোরালো এখানে আসলো, আবার একবার ঘোরালো এখানে আসলো, তারপরে একবার ঘোরালো এখানে আসলো। তাহলে বলছে যে এই বিন্দুকে কি বলবো, এই যে বিন্দুটা বরাবর যে আমরা ঘোরাচ্ছি এটাকে কি বলবো। এই ও বিন্দুর সাপেক্ষে, যেহেতু পিনটা এখানে মারা হয়েছে, রাইট, বর্গক্ষেত্রাকার পিচবোর্ডকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকেও ঘোরাতে পারি, বিপরীত দিকে ঘুরিয়ে যে দিকটাই ঘোরে না কেন, এই দিক থেকে ঘোরালে তখন 90 এখানে ছিল, এবার 90 এখানে আসবে, তারপরে 90 এখানে আসবে, তারপরে এখানে 90 আসবে। ঠিক আগের মতো দেখানোকেও কি বলবো, যদি বিপরীত দিকে ঘোরায় আর ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে অবস্থা তো একই আসবে, একই অবস্থায় ফিরবে। এই বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র বলবো, যেখানে পিনটা মেরেছি সেটাকে আমরা বলবো ঘূর্ণন, যেহেতু ঘুরছে, রাইট, ঘূর্ণন কেন্দ্র বলে। তাহলে মনে রাখবো ও কে এখানে ঘূর্ণন কেন্দ্র বলা হয়। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে
ঘূর্ণন প্রতিসাম্য বলে। আমরা ঘোরালাম, ঘোরানোর পরে যে আমরা লাস্ট ছবিটা পেলাম, এই ছবিটাই এখানে আসলো, মানে ছবি কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু কোণটা এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে আসলো। তাহলে একই থাকা মানে হচ্ছে প্রতিসাম্য। প্রতি কথার অর্থ হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স করা, আমরা পার্ট 1 ভিডিওতেই শিখেছিলাম। যেহেতু ঘুরিয়ে করছে তার জন্য ঘূর্ণন প্রতিসাম্য বলবো। সব থেকে কম কত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি বা বস্তু হতে পারে, এটা কোনো কিছু বস্তু হতে পারে, নিজের সঙ্গে মিলে যায়, সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। কেন কি 90 এখানে ছিল, তারপরে ঘোরানোর পরে 90 এখানে আসলো, এখানে 90, এখানে 90, তাহলে 90 তো বারবারই আসছে, তাহলে সেটা কী বলবো? ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ওকে, ব্যালেন্স করছে বা ভারসাম্য বজায় রাখছে, কিন্তু 90 ডিগ্রি কিন্তু সেম জায়গায় থাকছে, শুধু এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, কিন্তু তার যে জায়গা সেটা কিন্তু সেম। সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ কত ডিগ্রি কোণ হচ্ছে? 360। কেমন করে? প্রথমে এখানে 90 ঘুরলো, তারপরে 90 এখানে আসলো, তারপরে আরেকবার ঘোরালাম, 90 এখানে গেল, তারপরে 90 আবার এখানে আসলো, আরেকবার যখন ঘোরাচ্ছি 90 এখান থেকে এখানে আসলো, তাহলে 4বার ঘোরালাম, 1 2 3 4, তাহলে 4টা 90-4টা 90-এর গুণফল কত হবে? 4 লং 36, 360, বা এভাবেও আমরা যোগ করতে পারি, 9 যোগ করলে 18, অর্থাৎ 180, এই 90 যোগ করলে 180, তাহলে দুটো 180 মিলে কত হবে? 360। কোণ ঘোরাতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে আমরা ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলবো। মানে কতবার ঘুরিয়েছি? 4বার ঘুরিয়েছি, তাহলে এই 4কে বলবো আমরা মাত্রা। এবার বুঝেছি এই বর্গক্ষেত্র প্রতিসাম্যের ঘূর্ণন কেন্দ্র হচ্ছে ও, এবং ঘূর্ণন মাত্রা একটু আগেই বললাম, ঘূর্ণন মাত্রা 4বার ঘুরিয়েছি, এই জন্য 4। যখন ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 90 ডিগ্রি, যখন কোণটা 90 ডিগ্রি তখনই কিন্তু এটা 4বার ঘুরলো, মাত্রা হলো 4, আর ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরিয়েছি। তাহলে এখানে আমরা শিখলাম ওকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র, তারপরে ঘূর্ণন প্রতিসাম্য কোণ অর্থাৎ 90 ডিগ্রি, তারপরে শিখলাম ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কতবার ঘোরালাম? 4বার, আর 4বার ঘুরিয়ে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 360 ডিগ্রি, আর এখানে কতবার ঘুরিয়েছি সেটাকে বলবো মাত্রা, 4বার ঘুরিয়েছি। এরপর পেজ নাম্বার 214-এ কিন্তু যে কোনো চিত্রকে বা বস্তুকে ঘূর্ণন প্রতিসাম্যের বিন্দুকে কেন্দ্র করে 360 ডিগ্রি বা সম্পূর্ণ এক পাক, 360 বলতে সম্পূর্ণ এক পাক ঘুরে আসাকে আমরা 360 ডিগ্রি ধরব। এক পাক ঘোরালে আবার আগের চিত্রকে, বা সেখানে বস্তু হতে পারে, ফ্যান হতে পারে, ফিরে পাবো। তবে কি যে কোনো চিত্রর বা বস্তুর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 360 ডিগ্রি বলতে পারি? আমরা ঘূর্ণন, ইম্পর্টেন্ট লাইন, আমরা ঘূর্ণন প্রতিসাম্যের কোণ বলতে কি বুঝি? 360 ডিগ্রির কম, মানে 61 হবে না, লাস্ট হবে 360, তাহলে 360 ডিগ্রির কম, আর শুরু হবে কোথার থেকে? শূন্যর বেশি, অর্থাৎ শূন্যর পরে 1 ডিগ্রি থেকে শুরু হবে, 1 থেকে 360, তাহলে 360-এর কম কিন্তু 1 ডিগ্রির বেশি, সেটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ। আমি মেলা থেকে কাগজের একটি খেলনা কিনেছি, এটি হাওয়া দিলেই ঘুরতে থাকে। দেখো এরকম একটা খেলনা কিনেছে যেটা হাওয়া দিলেই ঘুরতে থাকে, এরকম কিন্তু আমরা মেলায় সাধারণত দেখি। এবার এই খেলনাটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা খুঁজতে চেষ্টা করি। তাহলে দেখো এই অবস্থায় একবার ঘুরলো, ঘুরে আবার এই অবস্থায় আসলো, মানে প্রথমে এখানে 90 ডিগ্রি ছিল, তারপরে 90 ডিগ্রিটা সরে এখানে আসলো, আবার যদি ঘুরে তাহলে 90 এখানে সরে আসবে, তারপরে আবার ঘুরলে 90 এখানে সরে আসবে, আরেকবার ঘোরালে 90 এখানে সরে আসবে, মোট 4বার ঘোরাবো। দেখছি ও বিন্দুকে কেন্দ্র করে এই মাঝখানেটা আমরা নাম দেব ও।
90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারি, নতুবা বিপরীত দিকে ঘোরাতে পারি। মানে এই বরাবর ঘোরাতে পারি, নতুবা এই বরাবর ঘোরাতে পারি। ঘোরার পরে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, মানে যেমন ছিল পুরো এক পাক ঘোরার পর বা একবার ঘোরার পর এখান থেকে যদি ঘুরে পাখাটা এখানে আসে, তবুও কিন্তু একই রকমই দেখতে মনে হবে। মানে আমরা কিন্তু কোনো কিছু চিহ্ন না দিলে সেখানে কিন্তু বুঝতেই পারবো না যে পাখাটি ঘুরেছে। তারপরে এখানে ঘুরবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, অর্থাৎ এই রকম দেখাচ্ছে, মানে একই রকম অবস্থা দেখাচ্ছে সে যতবারই ঘুরুক না কেন। ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা কি বলবো? ঘূর্ণন কেন্দ্রবিন্দু। তাহলে এখানে লিখব এই জায়গায় ঘূর্ণন কেন্দ্রবিন্দু। ঘূর্ণন কেন্দ্রবিন্দু, এই কথাটা কিন্তু এখানে লিখতে হবে বক্সের মধ্যে। এখানে লিখব ঘূর্ণন কেন্দ্রবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত ডিগ্রি করে থাকে? কোণ কত ডিগ্রি করে ঘোরে? 90 ডিগ্রি করে। 90 ডিগ্রি করে। কেমন করে? যেহেতু 4বার ঘোরাবো, 1 2 3 4, ওকে। এই যে দেখো, এটা তো একবার আছেই, একবার ঘোরালাম এখানে আসলো 90, আবার ঘোরালাম 90 এখানে আসলো, আবার ঘোরালাম 90 এখানে আসলো, তাহলে 4বার হলো। এই জন্য পুরোটা একবার ঘুরলে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 আমরা হিসেব করে দেখেছি। তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করলে পরে 4 লং কত? 36, অর্থাৎ 90 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত? যেহেতু 4বার ঘোরাচ্ছি তাহলে এর মাত্রা হবে 4। এরপর আমি আমার বাড়ির সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা খুঁজি, মানে কতবার ঘোরাবো। এখানে দেখো সিলিং ফ্যানে 3টি পাখা আছে। এই পাখাটার নাম দিল এ, এটা বি, এটা সি, আর মাঝখানে ও। যখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো তাহলে এটা চলে আসবে এখানে, বিটা চলে আসবে সির জায়গায়, আর যেখানে সি ছিল সেটা সরে আসবে বির জায়গায়। তাহলে এ এখানে আসবে, বি এখানে, সি এখানে। দেখো এটা প্রথম অবস্থায় একবার ঘোরালাম। তারপরে আবার ঘোরাবো, আবার একই রকমভাবে ঘোরাবো ঘড়ির কাঁটার দিকে। এ সরে আসবে এখানে, বি চলে আসবে এখানে, আর সি চলে আসবে এখানে। দুবার ঘোরালাম। তারপর আরেকবার ঘোরাবো, কেন কি এটাকে তো আমাকে এখানে নিয়ে আসতে হবে, এখনও কিন্তু আসেনি, এখন বি আসছে। আরেকবার ঘুরিয়ে দিই, তাহলে এ চলে আসবে এখানে, এই যে চলে আসলো, বি চলে আসলো এখানে, সি চলে আসলো এখানে। দেখো এই অবস্থায় এই অবস্থা কিন্তু একই, এ এখানে ছিল, এ এখানেই আছে, বি যেখানে ছিল সেখানেই ছিল, সি যেখানে ছিল সেখানেই আছে। তাহলে 1 2 3, যখন এখানে একবার ঘোরাচ্ছি, এখান থেকে শুরু হলো, একবার ঘোরালাম এটা পেলাম, আবার এটাকে ঘোরালাম এটা পেলাম, আবার এটাকে ঘোরালাম এটা পেলাম। তাহলে 1 2 3, মোট 3বার ঘোরালাম, তাহলে মাত্রা কত হবে? 3 হবে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হচ্ছে, এখানে যেহেতু 3বার ঘোরাচ্ছি তার জন্য এর মাত্রা হবে 3। তাহলে কত দিয়ে ভাগ করব? সম্পূর্ণ এক পাক ঘুরতে 360 বার ঘোরে, 360 ডিগ্রি কোণ করে ঘুরে। তাহলে যেহেতু মাত্রা 3বার ঘুরিয়েছি তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকটা কোণ পেয়ে যাব। দেখো 3 3, 6কে কাটলে 3 দুগুণে 6, তাহলে কত? 120 ডিগ্রি করে পাচ্ছি। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ এখন কিন্তু 90 ডিগ্রি নয়, এখন কিন্তু এই কোণটা 120 ডিগ্রি, যেহেতু 3বার ঘোরাচ্ছি। 120 আবার এখানে চলে আসবে, এই 120 আবার পরবর্তীতে এখানে চলে আসবে। তাহলে 3টা 120 যদি যোগ করি, 120 120 120, 0 2 4 6 3, কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে এখানে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কত ডিগ্রি কোণ করে ঘোরাবো? এবার 120 ডিগ্রি কোণে ঘুরে প্রতিবার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে। মানে যখন 120 করে ঘোরাবো অবস্থাটা তো সেম, কিন্তু
এটাকে যখন আমরা 3 বার ঘোরাবো তখনই কিন্তু যেই পাখাটা যেখানে ছিল সেখানেই আসবে। ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র ও বিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত ডিগ্রি? কেটে কুটে যেটা পেলাম 120 ডিগ্রি করে কোণ থাকছে, এটাতে কিন্তু 90 ডিগ্রি করে পাবে না। মনে রাখবে ফ্যানের ক্ষেত্রে 120 ডিগ্রি করে হয়, কিন্তু 3টা যদি পাখা থাকে তো, আর যদি 4টা পাখা থাকে তাহলে 90 ডিগ্রি করে, এটা মনে রাখতে হবে। এরপর পেজ নাম্বার 215। কোনো চিত্র বা কোনো বস্তু হতে পারে, কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে প্রতিসম হয় এবং ওই চিত্র বা বস্তুর যদি n মাত্রার, মাত্রা বলতে এখানে আমরা কি জানলাম যে কতবার ঘোরাতে হয় সেটাকেই মাত্রা বলে থাকি, 4 বার, 3 বার, 2 বার, 1 বার, তো এখানে n সংখ্যক বলেছি, n বার ঘোরাবো। n ঘূর্ণন প্রতিসাম্য থেকে তবে ওই চিত্র বা বস্তুর, ছবি হতে পারে বা কোনো বস্তু হতে পারে, যেমন ফ্যান হতে পারে, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ, তাহলে পুরো একবার যখন পূর্ণ ঘুরবে সেটা কত ডিগ্রি কোণ করবে? প্রত্যেকটা কিন্তু 360 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে। যেহেতু n সংখ্যক বার ঘোরাবো তার জন্য n নিচেই থাকবে, 360 ডিগ্রি বাই n। এবার দেখো এখানে ছবিটা এ বি সি, একটি সমবাহু ত্রিভুজ, এই বাহু, এই বাহু, এই বাহু, 3টি বাহু কিন্তু সমান, এখানে বলে দিয়েছে সমবাহু। এবার এই সমবাহু ত্রিভুজটাকে একবার ঘোরালাম, তাহলে দেখো এ তো আর এখানে থাকবে না, এ কোথায় চলে আসবে? ঘোরানো মাত্রই এটাকে ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরাবো এ চলে আসবে এখানে, বি চলে আসবে এখানে, আর সি চলে যাবে এই জায়গায়। তারপরে আবার ঘোরাবো, সি আসবে, সি এখানে ছিল, সি চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, দেখো এখানে আসছে, আর বি চলে যাবে উপরে। আরেকবার ঘোরাই, আরেকবার যখন ঘোরাচ্ছি তাহলে সি, এই যে সি আছে, এই যে সি বা এ চলে আসবে বির জায়গায়, এই যে চলে আসলো, বি চলে যাবে সির জায়গায়, আর সি আসবে বির জায়গায়, সি আসবে এর জায়গায়। তাহলে এ বি সি দেখো প্রথম অবস্থা যেমন ছিল তেমনই পেলাম। তাহলে এখানে কতবার ঘোরাতে হলো? 1 2 3, যেহেতু 3টি বাহু, দেখো 1 2 3, তাহলে এখানে এইভাবে আমরা আইডিয়া নিতে পারি 3টি বাহু থাকলে 3 বার ঘোরাতে হবে, 4টে বাহু থাকলে 4 বার ঘোরাতে হবে। উপরের সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখি ও নিজে লিখি। আর এখানে কেন্দ্রবিন্দু কিন্তু এখানে ও দেয়নি, এম দিয়েছে, এই যে এম। তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র এম। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 3 বার ঘুরলে আমরা কত ডিগ্রি কোণ জানি? 120 ডিগ্রি, একটু আগেই করলাম। মনে রাখবে 3 বার যদি ঘোরে তাহলে কিন্তু 120 ডিগ্রি, যদি 4 বার ঘোরে তাহলে 90 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কতবার ঘুরেছে? 1 2 3 বার ঘুরিয়েছে, তাহলে 3। নতুবা 360কে 3 দিয়ে ভাগ করলেও বুঝতে পারবে, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে কতবার ঘুরলো? 3 বার। তাহলে 3টি বাহু থাকলে কোণ উৎপন্ন করবে, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ উৎপন্ন করবে 120 ডিগ্রি, মনে রাখতে হবে এটা। আর যেহেতু বাহু 3টি তাহলে মাত্রা হবে 3, জাস্ট এটুক মনে রাখতে হবে। এরপর বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যর কেন্দ্র, মাত্রা ও কোণ খুঁজি। দেখি যে কোনো কোণে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য পাওয়া যাবে কিনা। দেখো পাশেই বৃত্তটি করে দেওয়া আছে। এবার এই বৃত্তটাকে কতবার ঘুরিয়েছে এই জন্য আমাদের এগুলো গুনতে হবে। ধরে নাও এখান থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট কিন্তু 12 বার ঘোরানো হচ্ছে। তাহলে কি করে আমরা বের করব কোণ? দেখো বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের
আমরা কোণটা যদি বের করি তাহলে এইভাবে সমান সমান আমরা জানি 360 ডিগ্রি উপরেই হবে, আর কতবার ঘুরিয়েছি বললাম 12 বার ঘুরিয়েছি, তাহলে 12 12 24 3 12 36, তাহলে কত ডিগ্রি কোণ হবে 30 ডিগ্রি কোণ। তাহলে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 30 ডিগ্রি। মাত্রা কতবার, মাত্রা হচ্ছে কতবার ঘোরাতে হয়েছে 12 বা 12। বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, কেন্দ্র এখানে যে কোনো নাম দিতে পারি, কেন্দ্র ধরে নাও ও দিলাম, তাহলে কেন্দ্র হচ্ছে ও। এরপর নিচের ছবিগুলির ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কোণ ও প্রতিসাম্য মাত্রা লিখি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি 1 2 3 মোট 4টি ছবি আছে। তাহলে এখানে কেন্দ্র, এটা আমি ও দিতে পারি, এটা তো ও দিতে পারি, নতুবা এম দিতে পারি, তো আমি এটাতে এম দিলাম, এটাতে এন দিলাম, আর এটাতে আমি কেন্দ্র পি করলাম। ওকে, তাহলে প্রথম ছবির ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র আমরা ও ধরেছি। এবার প্রতিসাম্য কোণ, তার আগে কিন্তু মাত্রাটা গণ নিতে হবে। তাহলে কটি মাত্রা হচ্ছে 1 2 3 4 5 6, মাত্রার সংখ্যা হচ্ছে সমান সমান 6টি। আর প্রতিসাম্য কোণ, তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব কতকে 360 ডিগ্রিকে, তাহলে 6 6 36, তাহলে কত ডিগ্রি পাবো, এখানে আমরা পাবো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, অর্থাৎ এখানে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। পরেরটার কোণ হচ্ছে কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র এম ধরেছি, আর ঘূর্ণন প্রতিসাম্য কোণের আগে আমরা মাত্রাটা বের করব। তাহলে গণে নিই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে মাত্রা হচ্ছে 9। তাহলে কোণ কী করে বের করতে হয়, 360কে 9 দিয়ে ভাগ করব, 4 লং 36, অর্থাৎ প্রত্যেকটি কোণ এখানে 40 ডিগ্রি করে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার পরেরটা দেখো, এখানে কেন্দ্র এন ধরেছি, তোমরা অন্য খুশি ধরতে পারো এন। এবার এর মাত্রা আমরা হিসেব করব, তাহলে যে কোনো একদিক থেকে গুনতে শুরু করে ঘড়ির কাঁটা বা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে গুনতে পারি। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানেও কিন্তু আমরা পেলাম মাত্রা 9। ঠিক একইভাবে প্রতিসাম্য কোণ বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রিকে আমরা 9 দিয়ে ডিভাইড করব, তাহলে কত পাবো 4 লং 36, অর্থাৎ 40 ডিগ্রি। পরেরটা দেখো, এখানে আমরা প্রথমে মাত্রা গুনে নিই 1 2 3 4 5 6, মাত্রা হচ্ছে এখানে 6টি। তাহলে কোণ কী করে বের করব, 360 ডিগ্রিকে এই মাত্রা দিয়ে ভাগ করব, 6 6 36, তাহলে কত পাবো 60 ডিগ্রি। আর এখানে কেন্দ্রকে যে কোনো আমরা ধরতে পারি, পি ধরতে পারি, এ ধরতে পারি, সি ধরতে পারি। এরপর নিচের সামতলিক চিত্রগুলির কোণগুলি, এদের মধ্যে কোণগুলি রৈখিক প্রতিসম, কোণগুলি ঘূর্ণন প্রতিসম, আবার কোণগুলি রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম দুটি লিখি। যেমন এখানে প্রথম ছবিটি কি, এটা কিন্তু বৃত্ত, তাহলে 1 নং, এটা 1 নং ছবি, বৃত্ত রৈখিক প্রতিসম, তাহলে বৃত্ত কি প্রতিসম, রৈখিক প্রতিসম, আর ঘূর্ণন প্রতিসম, কেন কি বৃত্তকে কিন্তু আমরা ঘোরাতে পারি। যদি এটা বৃত্ত, তাহলে দেখো বৃত্তটাকে ঘোরাও, যেমনভাবেই ঘোরাও না কেন প্রত্যেকবারে কিন্তু দেখতে একই রকমই মনে হবে। আর এটা বৃত্ত রৈখিক কেন, কেন কি আমরা যদি কেন্দ্র বরাবর ভাঁজ করি তাহলে দেখো একটা ছবি পাবো, আর দুটো কিন্তু একদম সমান মাপের, এই জন্য রৈখিক প্রতিসম, আর ঘূর্ণন প্রতিসম তো হবেই। এবার তারপরে বলছে সমবাহু ত্রিভুজ, যার 3টি বাহুর দৈর্ঘ্য কি সমান।
তাহলে এর ক্ষেত্রে প্রতিসম কী হবে? তাহলে এর ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের কিন্তু রৈখিক প্রতিসম, রৈখিক, এখানে লিখব রৈখিক প্রতিসম, রৈখিক। কেন কি এই বরাবর যদি আমরা এটাকে কেটে দিই তাহলে এটা সমান পাবো, আবার যদি এই বরাবর কেটে দিই এটা সমান পাবো, আবার যদি এই বরাবর কেটে দিই তাহলে এটা সমান। প্রত্যেকবারই কিন্তু আমরা একটা করে সমান ছবি পাচ্ছি, এই জন্য রৈখিক। একটি করে পাওয়া মানে রৈখিক, রৈখিক কথার অর্থই হচ্ছে এক। ও ড্যাশ প্রতিসম, সেটা কি ঘোরাবো, যতবারই ঘোরাবো না কেন এ কিন্তু একই রকমই দেখাবে। যেমন এটি একটি সমবাহু ত্রিভুজ, এটাকে যেমনভাবেই ঘোরাই না কেন প্রত্যেকবারই কিন্তু দেখতে একই রকমই মনে হবে। ওকে, এই একই রকমের মনে হওয়াকেই আমরা বলবো ঘূর্ণন, মানে যতবারই ঘোরাবো তাহলে এখানে লিখব ঘূর্ণন, এটাকে ঘোরাতে পারবো। তাহলে রৈখিক তার সাথে কি ঘূর্ণন প্রতিসম। এবার 3 নম্বর ছবিটা অর্থাৎ এটা, তাহলে সেটা কি বর্গক্ষেত্র যার 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান, আর তার সাথে এটা পঞ্চভুজ 1 2 3 4 5। তাহলে সুষম পঞ্চভুজ নাম কেন, সুষম কেন দিয়েছে? কেন কি এর যে বাহুর যা দূরত্ব, এই বাহুর দূরত্ব সেম, মানে প্রত্যেকটি বাহুর দূরত্ব আর কোণগুলো সমান বলে এর নাম হচ্ছে সুষম পঞ্চভুজ। 1 2 3 4 5 6 এটার নাম হচ্ছে ষড়ভুজ। সুষম এটাও, কেন কি প্রত্যেকটি কোণ সমান আর প্রত্যেকটি বাহু সমান। তাহলে বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ আর সুষম ষড়ভুজের বৈশিষ্ট্য একই, এরা কিন্তু রৈখিক। আমি এই বরাবর যদি কাটি তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু কোণ আর বাহু সমান, তাহলে আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটি করে ছবি পাবো। তাহলে এখানে লিখব রৈখিক, রৈখিক। আর তার সাথে এটাকে যেমনভাবেই ঘোরাই না কেন প্রত্যেকবারই একবার ঘোরালো যা দেখতে, দুবার ঘোরালো একই রকম দেখতে, তিনবার ঘোরালো একই রকম দেখতে। যেমন এটা বর্গক্ষেত্র ভাবো, ওকে, এটা বর্গক্ষেত্রই, এটাকে আমি যেমনভাবেই রাখি না কেন, এভাবে ঘোরাই রাখি, এভাবে ঘুরিয়ে রাখি, তো প্রত্যেক ক্ষেত্রে দেখতে একই রকম। তাহলে এটা লিখব ঘূর্ণন, ঘূর্ণন। তাহলে বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ ও সুষম ষড়ভুজ রৈখিক, বাট তার সাথে ঘূর্ণন। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম প্রত্যেকটা ছবি কিন্তু একই। বৃত্তকে যতবারই ঘোরাই না কেন বুঝতে পারবো না কোন দিকটা কোন পাশে গেল, তাহলে সেটাও কি রৈখিক। সমবাহু ত্রিভুজটাকে বারবার ঘোরাই, একবার ঘোরাই, 5বার ঘোরাই, সে কিন্তু একই অবস্থায় থাকবে, যদি নাম উল্লেখ করে না দিই তাহলে সেটাও কিন্তু রৈখিক। বর্গক্ষেত্রকে বুঝতে পারবো না, এটাকেও বুঝতে পারবো না, এটাকেও বুঝতে পারবো, তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু রৈখিক। যেমন এর আগের ছবিটা প্রত্যেকটাই রৈখিক, যেমন অবস্থায় ঘোরে না কেন এদেরকে চেনা মুশকিল। যদি আমি এখানে কোনো কিছু কালার না করি তাহলে বুঝতে পারবো। যেমন ফ্যান যখন আমরা সুইচ দিই সেই একটা অবস্থা, যখন বন্ধ হয়ে যায় সেটা একটা অবস্থা, তো দেখতে তো একই রকম মনে হয় কতবার ফ্যানটা ঘোরে। কিন্তু আমরা একটা পাখায় যদি কোনো কিছু এ লিখে দিই আর একটা পাখায় যদি বি লিখে দিই তাহলে ফ্যানটা যখন অফ হয়ে যাবে তাহলে বুঝতে পারবো না এখন পাখার অবস্থানটা কিন্তু অন্য জায়গায় আসে। ওকে, এরপর পেজ নাম্বার 216-এ কাগজে সামুদ্রিক ছবি এঁকে কেটে দেখি ঘূর্ণন প্রতিসাম্য কিনা, নিচের ফাঁকা ঘরে লিখি ও যাচাই করি। সামুদ্রিক ছবি, প্রথম ছবিটা দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান। এখানে 3টি বাহু সমান আছে, যদি এখানে ছোট করে আঁকি তাহলে আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, এই বাহু যতটুকু হবে এই বাহুটাই ততটুকু হবে, আর এই বাহুর দূরত্ব ততটুকু, মানে 3টি বাহু কিন্তু এখানে সমান হবে। যেমন এখানে কিন্তু 3টি বাহু সমান, যদি আমি মেপে দেখাই এর যা দূরত্ব এর দূরত্ব সমান, আবার এর দূরত্ব সমান। তাহলে এখানে ঘূর্ণন কেন্দ্র, তাহলে ঘূর্ণন কেন্দ্রটা কী হবে দেখো, এখানে ঠিক মাঝ বরাবর আমরা একটা ঘূর্ণন পাব। যেমন এটাকে যদি আমরা এভাবে কেটে দিই তাহলে এটা কি মধ্যমা বরাবর, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুকে মধ্যমা বলে থাকি, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু মধ্যমা, তার শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু মধ্যমা। তাহলে এটাকে ঘোরালে যেমনভাবে ঘোরাই না কেন এটা কিন্তু সবসময় একই অবস্থায় থাকবে। তাই লিখব মধ্যমাগুলির ছেদবিন্দু, অর্থাৎ এটা যদি আমরা এইভাবে যুক্ত করি তাহলে মধ্যমাই পাবো।
যেখানে ছেদ করেছে তাহলে লিখব মধ্যমাগুলির ছেদ বিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত ডিগ্রি? যেহেতু 3টি বাহু, তাহলে আমরা প্রতিসাম্যের ক্ষেত্রে দেখলাম পেজ নাম্বার 215 ছিল। পেজ নাম্বার 215 সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 120 ডিগ্রি, আর মাত্রা হচ্ছে 3। তাহলে এখানে বসাবো 120 ডিগ্রি আর মাত্রা হচ্ছে এর 3। এবার বর্গক্ষেত্র দেখো, এখানে ছবিটা অঙ্কন করে দেওয়াই আছে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশগুলির ছেদবিন্দু। কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ, মানে এই বাহুটিকে ধরে এখানে যদি আমরা রাখি তাহলে এই বাহুর কথা বলছে, আর কর্ণ বরাবর রাখতে হয় সরলরেখাংশগুলির ছেদবিন্দু। তাহলে এই ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এখানে মাত্রা কটি? মাত্রা হচ্ছে 4টি। এটা কিন্তু আমরা প্রথমেই শিখেছিলাম। পেজ নাম্বার 113 দেখো, বর্গক্ষেত্রের প্রতিসাম্য ঘূর্ণন কেন্দ্র ও যদি হয় তাহলে ঘূর্ণন মাত্রা 4 আর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 90 ডিগ্রি। এগুলো যেহেতু আলোচনা করেছি আর করছি না, আমি লিখে দিচ্ছি। এবার আয়তক্ষেত্র, এটাও কিন্তু আলোচনা হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু, তাই লিখব বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু। এখানে কিন্তু কর্ণ বরাবর আমরা পাবো না। আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, এটা ধরুন আয়তক্ষেত্র, তাহলে দেখো এইভাবে যদি আমরা এটাকে, তাহলে বাহুর বিপরীত বাহুর সাথে মেলালাম, তখন কিন্তু উপরের ছবি আর নিচের সেটা কিন্তু সমানই থাকলো। আবার দৈর্ঘ্য বরাবর যখন এটাকে আমরা ভাঁজ করব, তখন দেখো দুটো ভাঁজ কিন্তু সমান মাপের হবে, কিন্তু যখন এটাকে কর্ণ বরাবর করতে যাব তখন কিন্তু এটা সমান পাবো না। দেখো কোনো না কোনো সাইডে বেরিয়ে থাকলো। ওকে, এই জন্য এটা বিপরীত বাহুর, অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটার সাথে যখন এটা মেলাবো তাহলে সেটা কত? 180 ডিগ্রি। দেখো একবার ভাঁজ করা মানে একটা সমান্তরাল সরলরেখা পেলাম। কত ডিগ্রি? এখানে 180। আবার যদি এই বরাবর আমরা ভাঁজ করি তাহলে সেটাও কিন্তু 180 ডিগ্রি কোণ করেই থাকবে। আবার যদি ভাঁজটা খুলে এই বরাবর, দেখো আমি এমনি ফ্রি হ্যান্ডেই হাত দিয়ে করছি, এরকম ভাঁজ পাবো দুটো। তাহলে এখানে এই যে রেখাটি, এটা 90, এটা 90, তাহলে কত হলো? 180 ডিগ্রি। আবার নিচে যখন এই বরাবর ভাঁজ করলাম তখন এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে কত করে? 180 ডিগ্রি করে 90 90 যোগফল হবে। এখানে তো কর্ণ বরাবর টানিনি, তাহলে যেহেতু দুটো বাহু করে সমান, তাহলে এই জন্য এর ঘূর্ণন মাত্রা হবে 2। এরপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এখানে যদি আমরা ট্রাপিজিয়াম একটি ছোট করে অঙ্কন করি, এরকম ট্রাপিজিয়াম, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছুই পাবো না। কেন কি? ট্রাপিজিয়াম এখানে সমদ্বিবাহু বলেনি, কোনো কিছু বলে দেওয়া নেই। তাহলে এখানে বাহুগুলি আলাদা আলাদা মাপ আছে, তাহলে এখানে কিছুই পাবো না। সেই ক্ষেত্রে নেই লিখি, যেহেতু বাহু সমান নেই। তাহলে এই ক্ষেত্রে কোনো পাবো না, এটাও নেই, ব্ল্যাঙ্ক রেখে দিই। আর এখানে কিন্তু আমরা মাত্রাও পাবো না, এটাও নেই। যদি সমদ্বিবাহু বলতো তাহলে সেক্ষেত্রে পেতাম। যেমন সামন্ত্রিক এরকম হয়, যার এই বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। এই জন্য কর্ণ দুটির ছেদবিন্দু, এই যে দেখো কর্ণ বরাবর এটাকে যোগ করলে একটা ছেদবিন্দু পাবো। সেটা কত ডিগ্রি করে? কর্ণ 180 ডিগ্রি করে। তাহলে যেহেতু দুটো করে বাহু সমান, তাহলে এখানে হবে 2। যেমন আমি যদি একটা সামন্ত্রিক দেখাই, ধরুন এটা একটা সামন্ত্রিক, দেখো কর্ণ বরাবর যখনই আমরা করব, কর্ণ বরাবর এটাকে যদি আমরা ভাঁজ করি,
তাহলে এর ক্ষেত্রে প্রতিসাম্য রেখা পাবো না, কেন কি কোনো না কোনো দিক থেকে দেখো মিলছে না কর্ণ বরাবর। এই কর্ণ যুক্ত করলেও কিন্তু মিলবে না, কোনো দিক থেকে না কোনো দিক থেকে বেরিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কী লিখবো? এই ক্ষেত্রে এখানে লিখে দেওয়াই আছে কর্ণ দুটি ছেদবিন্দু 180 ডিগ্রি আর দুটো করে বাহু সমান, এর জন্য 2। রম্বসের কি 4টি বাহু সমান হয়, কিন্তু ছবিটা সামান্তরিকের মতোই হবে, এই শোণিত বাহুগুলো সমান হবে। কর্ণ দুটির ছেদবিন্দু, তাহলে এরও বৈশিষ্ট্য একই রকম 180 ডিগ্রি, আর এখানে যেহেতু 4টি বাহু সমান সেটাই হবে তার মাত্রা। যেমন একটি রম্বস নিলাম, রম্বসের দেখো আমরা কর্ণ বরাবর যখন এটাকে ভাঁজ করব তখন ছবিটা কিন্তু এর সাথে উপরেরটার সাথে নিচেটা একদম পুরো মিশে যাচ্ছে। আবার এই কর্ণ বরাবর যখন যোগ করব তখনও কিন্তু মিশে যাবে, দেখো মিশে যাচ্ছে, এই বরাবর মিশে যাচ্ছে। কিন্তু এটাকে বাহু বরাবর যখন আমরা যোগ করব তখন কিন্তু মেলাতেই পারবো না, ওকে, কোনো না কোনো দিক থেকে বেশি হবে। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু 180 ডিগ্রি। এবার সুষম পঞ্চভুজ মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রত্যেকটি কোণ সমান, মনে রাখবে। শীর্ষবিন্দু থেকে বিপরীত, এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশের ছেদবিন্দু, তাহলে আমরা কত ধরে করব? 360 ডিগ্রি। আর যেহেতু এখানে বাহু সংখ্যা 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে ভাগ করলে 72 ডিগ্রি পাবো। কি করে? 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 1 পড়ে থাকলো 10, 5 দুগুণে 10, 72 ডিগ্রি। তাইলে এখানে মাত্রা কত হবে? যেহেতু 5টি বাহু সমান তাহলে মাত্রা হবে 5। সুষম ষড়ভুজ, সুষম কথার অর্থই হচ্ছে এর বাহুর মাপ সমান আর কোণগুলোর মাপ সমান। ষড়ভুজ কথার অর্থ হচ্ছে 6টি বাহু আছে, তাহলে মাত্রা বসাবো 6। তাহলে ঠিক একইভাবে আমরা এটাকে 6 দিয়ে ভাগ করব, 360কে মাত্রা দিয়ে সবসময় ভাগ করতে হয়। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 6 36, অর্থাৎ 60 ডিগ্রি করে পাবো। আর এখানে সেম এই বৈশিষ্ট্যটাই হবে বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশের ছেদবিন্দু, এই কথাটা দেখে দেখে এখানে বসাতে হবে। তো আমি এখানে এইভাবে দিলাম, কেন কি এই কথাটাই এখানে লিখতে হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখানে একটা মনে রাখার বিষয় যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু সমান, সেক্ষেত্রে মাত্রা 3। বাহু 3টি সমান হলে মাত্রা ডাইরেক্ট 3। 4টি বাহু সমান মাত্রা 4। কিন্তু যখন আয়তক্ষেত্র সেক্ষেত্রে কিন্তু 4টি বাহু সমান নেই, দুটো করে বাহু সমান, তাহলে মাত্রা 2। যেমন রম্বসের 4টি বাহু সমান, মাত্রা 4। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, 2। কিন্তু এখানে কোণগুলো কিন্তু আলাদা আলাদা। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 120 ডিগ্রি, 3 দিয়ে এখানে 3 দিয়ে এটা এরকমভাবে আসবে, 360কে আমরা 3 দিয়ে ভাগ করলে পরে 120 ডিগ্রি পাবো। ঠিক এটা 360কে 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি পাবো, কিন্তু এখানে 360কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 180 পাবো না। তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু, যেমন এটার ক্ষেত্রে কর্ণ সেম ছিল, এটার কর্ণ নেই, তার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যাচ্ছে, কিন্তু এর শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুতে পাচ্ছি না। এর জন্য এখানে মনে রাখতে হবে 180 ডিগ্রি। একবার ভাঁজ করা মানে 180 ডিগ্রি। এই 90-এর সাথে এই 90 মিক্সড হয়ে যাচ্ছে, এই 90-এর সাথে এই 90 মিলে যাচ্ছে। ওকে, এই জন্য 180। সামুদ্রিকেরও সেম একই বৈশিষ্ট্য, যেহেতু কর্ণ বরাবর আমরা এটাকে যুক্ত করব, তাহলে এর সাথে এটা মিশে যাবে। সামুদ্রিকের ক্ষেত্রে না, এর সাথে এটা কখনোই মিশবে না, সামুদ্রিকে তো মিশবে না। আর বাহুটা মিশবে, বাহুর যেহেতু দুটো করে সমান, তাহলে এখানে ছেদবিন্দু মনে রাখবো 120 ডিগ্রি, 180 ডিগ্রি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা কোর্সে দেখি 18.2 এর দাগেরগুলো করব।